বাবা, আজকে সব তোমরা এখানে চলে এসেছো। গুড আফটারনুন গাইস, দিস ইজ সায়ন্তিকা ঘোষ অ্যান্ড ইউ আর ওয়াচিং কম্পিটিটিভ স্টাডিজ উইথ সায়ন্তিকা ঘোষ। সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও এবং ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রতিদিন বিকাল 4টেয় আমরা একটা করে সেট ডিসকাস করি। এভরিডে পরপর যেরকমভাবে আমাদের সিলেবাসে আছে সিডিপি, ইভিএস এবং ম্যাথ। বাবা, আজকে সব তোমরা এখানে চলে এসেছো। গুড আফটারনুন গাইস, দিস ইজ সায়ন্তিকা ঘোষ। তো প্রতিদিন আমরা একটা করে সেট ডিসকাস করি। তো আজকে ইংলিশের একটা সেট ডিসকাস করব। তো এখানে দুটো আনসিন আছে, যেরকম ভাবে আমাদের আছে সিলেবাসে সেরকম ভাবেই করানো হবে। আনসিন এবং পেডাগজি সমেত ইংলিশ আমরা ডিসকাস করব। ওকে, তুমি এনেছো এদেরকে, বাহ, খুব কাজের কাজ করেছো সাইনা, তুমি এনেছো এদেরকে। চলো আজকে ক্লাস শুরু করি। তো এখানে দেখো, প্রথমে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আমরা কবিতা বা গল্প যেটাই থাকবে, আহ তোমাকে বলিনি গায়ত্রী, এই শাহিনা, তারপরে সঞ্জীব, মেঘনা, আরো কেউ আছে বোধহয়, তা জানু, এদের বলছি। তো যেখানে যেটা বলছিলাম, তো প্রথমে আমরা আনসিনটা পড়ার দিকে আগে যাব না। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমরা কোশ্চেনটা দেখব, কোশ্চেনে কি আছে না আছে। আচ্ছা, বুঝলাম। কোশ্চেনে কি আছে না আছে সেটা দেখব, দেখে তারপরে আমরা আনসারের দিকে এগোবো, ঠিক আছে? তো ফার্স্টে বলেছে, ইন দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হোয়াট ইমোশন ডাজ দ্য স্পিকার প্রিডমিনেন্টলি এক্সপ্রেস? জয় অ্যান্ড সেলিব্রেশন, হোপ অ্যান্ড অ্যান্টিসিপেশন, ফিয়ার অ্যান্ড ট্রিপিডেশন অ্যান্ড সরো অ্যান্ড হচ্ছে মর্নিং। তো এখানে প্রথমে আমরা বুঝতে পারছি না কি সেন্সে বলতে চেয়েছে, তো একবার আমরা দেখবো আগে আনসারটা, তারপরে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আনসিনটা একটু সমস্যাদায়ক হয়ে যায় করাতে, বারবার সেটটা খুলতে হয় তো। ওকে, তো প্রথমে বলছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। তো এখানে আওয়ার ফিয়ারফুল ট্রিপ বলেছে, তো এখানে নিশ্চয়ই জয়াস কিছু বলতে নেই, তার মানে ভয়ের সেন্সেই বলেছে, ঠিক আছে? ভয়ের সেন্সেই বলেছে, দ্য শিপ হ্যাজ weathered every rack and the prize was sought in the own, the port is near, the bells I hear, the people are exulting, while follow eyes the steady kill, the vessels grim and daring, but oh hard, oh the bleeding drops of red, where on the deck my captain likes। তো এতটা থাক, তারপরে দেখি কোশ্চেন কি বলেছে। তো প্রথমেই বললাম যে যখনই ফিয়ারফুল কথা বলেছে, তো এখানে সরো অ্যান্ড মর্নিং ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু আমার সাথে সাথে আনসার করার চেষ্টা করবে, যদিও একটু সমস্যা হবে, বারবার এটা থেকে ওটা যাওয়ার সময় হয়তো তোমরা অনেকেই কোশ্চেনের আনসারগুলো দেখে ফেলবে, কিন্তু এই ইংলিশ আর বাংলাটা এটাই একটা সমস্যা হয়েছে। তো সরো অ্যান্ড মর্নিং হবে, কারণ পরের যে পয়েন্টগুলো আমরা দেখতে পেলাম সেটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে একটা দুঃখর কথা বলতে চাইছে, ঠিক আছে? তো দুঃখের কথা বলা মানেই এটা সরো অ্যান্ড মর্নিং, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা ফিয়ার অ্যান্ড ট্রিপিটেশনের কথা বলছে না, কারণ পরের যে লাইনটাই আমরা দেখলাম সেই লাইন থেকে বুঝতে পারছি এটা দুঃখের একটা কথা বলছে, অ্যাকচুয়ালি একটা যুদ্ধের কথা বলা হচ্ছে এখানে। ক্যাপ্টেনকে হচ্ছে যোদ্ধা হিসাবে মনে করা হচ্ছে, এবং এই যে জাহাজ, ঠিক আছে, একটা জাহাজের কথা বললাম আমরা, শিপ, তো শিপ অ্যাকচুয়ালি ওই যুদ্ধটাকেই শিপ বলে কল্পনা করা হচ্ছে, ঠিক আছে? তো চলে যাব আমরা দুয়ের প্রশ্নে, হোয়াট ইভেন্ট সার্কামস্ট্যান্সেস দ্য স্পিকার রিফ্লেক্টিং আপন দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আর জয়াস ফেস্টিভ্যাল ইন দ্য সিটি, আ ভিক্টোরিয়াস ব্যাটল অ্যাট দ্য সি and the end of long voyage and safe arrival at the port and the death of the leader। তো কি বলতে চাইছে? তো ডেথ অফ দ্য লিডার বলতে চাইছে না কি বলতে চাইছে, অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? আনসার করো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো, এখানে কি বলতে চাইছে, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। আচ্ছা, মর্নিং, মর্নিং বলতে হচ্ছে শোক,
ঠিক আছে, শোক শব্দের অর্থ হচ্ছে মর্নিং। তো এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে ডেথ অফ দ্য লিডার। ঠিক আছে, তো ইভেন্ট সার্কামস্টান্সেস স্পিকার রিফ্লেক্টিং আপন দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। তো এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ডেথ অফ দ্য লিডার, মানে ক্যাপ্টেনকে ডাকছে, তার ক্যাপ্টেন মারা গেছে, তো সেইটা থেকে বোঝাতে চাইছে ডেথ অফ দ্য লিডার। দেন হচ্ছে হোয়াট ডাজ দ্য প্রাইজ উই শট ইন দ্য শোন রেফার্স টু দ্য পোয়েম আ ট্রিজার ডিসকভার ডিউরিং দ্য ভয়েজ, দ্য এন্ড অফ দ্য ওয়ার, দ্য ভিক্টরি ইন দ্য নেভাল ব্যাটেল, দ্য সাকসেসফুল জার্নি অফ দ্য লাইফ। আনসার করো। হ্যাঁ, একটু তো সমস্যা হবে। হ্যাঁ, একটু একটু করে প্যাসেজটা পড়ছি আর আনসার করার চেষ্টা করছি, বারবার এখান থেকে যাওয়াটাও খুব ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে। তো 1 সেকেন্ড ওয়েট করো। এই যে এখানে দেখো, দ্য ফলেন হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ, যেখানে ডেকের মধ্যে আমার ক্যাপ্টেন শুয়ে আছে। ডেক মানে এখানে জাহাজের ডেক। ঠিক আছে, ফলেন কোল্ড অ্যান্ড ডেড। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন মারা গেছে, এখান থেকে বোঝা যাচ্ছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন রাইজ আপ অ্যান্ড হেয়ার দ্য বেলস, রাইজ আপ ফর ইউ দ্য ফ্ল্যাগ স্লাং, ফর ইউ দ্য বেগল trills, for you the brocade and ribboned wreaths, for you the swords are crowding, for you they call the saying mass and their eager faces turning। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? আনসার করো প্রত্যেকে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন মারা গেছে, দ্য ডেথ অফ দ্য লিডার বোঝা গেল। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 3 প্রশ্নে হোয়াট ডাজ দ্য প্রাইজ উই শট ইন দ্য ওন রেফার্স টু দ্য পোয়েম। তো এখানে কি পেয়েছি আমরা? তো এন্ড অফ দ্য ওয়ার, তো শেষ হয়ে গেছে, যেখানে হচ্ছে। হ্যাঁ, তো আমি এরকম না, এতে একটু সময় বেশি লাগে না, নয়, বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে তুমি বারবার করে যদি ওখান থেকে এখানে আসতে চাও তো একটুখানি প্রবলেম হচ্ছে, তো তাছাড়া কোনো ব্যাপার নয়। তুমি যদি প্রশ্ন আগে পড়ো তারপরে আনসিনটা দেখো তাহলে সেটা তোমার জন্য হেল্পফুল হবে, কারণ তুমি কোশ্চেনটা জেনে যাচ্ছ। প্রাইজ উই শট ইজ ওন মানে হচ্ছে আমরা কি প্রাইজ পেয়েছি সেইটা কি বলতে রেফার করতে যাচ্ছে। হোয়াট ডাজ দ্য প্রাইজ উই শট ইন ওন refers to the poem a treasure discovered during the voyage, the end of the war, victory of naval battle and successful journey of life। তো এখানে প্রাইজ যেটা পেয়েছে সেখানে প্রাইজের নিশ্চয়ই সাকসেসফুল জার্নি অফ লাইফ বা ভিক্টরি নেভাল ব্যাটেল বা ট্রেজার ডিসকভার ডিউরিং ভয়েজ এই সমস্ত আমরা কিছুই দেখলাম না। ট্রেজার হান্টিং এর তো কোনো ব্যাপারই হয়নি যে আমরা কোনো খাজানা বা ধনসম্পদ খুঁজে পেয়েছি, বা নেভাল ব্যাটেলের ভিক্টরির কথাও কিছু বলা হয়নি, বা সাকসেসফুল লাইফ জার্নির কথাও বলা হয়নি। ভিক্টরি হলে তো তার লিডারটা মারা যেত না, এখানে লিডারই মারা গেছে। ঠিক আছে, তো এন্ড অফ দ্য ওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো অ্যাটলিস্ট তার ব্যাটেলটা শেষ হয়েছে। পরের প্রশ্নে যাব, পরের প্রশ্নটা দেখে নিয়ে আবার আমরা আনসিনে একবার যাব। বেসড অন দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, হাউ ইজ দ্য ক্যাপ্টেন পারসিভড বাই দ্য ক্রিউ, ডিসলাইক অ্যান্ড রিজেন্টেড, ফিয়ার অ্যান্ড রেসপেক্টেড, লাভ অ্যান্ড রিভার্ড, ইগনোর অ্যান্ড আন্ডার ভ্যালিউড। তো এখানে ক্যাপ্টেনকে কি বোঝাতে চাইছে? তো বুঝতেই পারছি যে নিশ্চয়ই ডিসলাইক বা রিজেন্টেড হবে না বা ইগনোরও হবে না, তো তাকে বারবার করে ডাকছে, সে মারা গেছে এটা আমরা বুঝতে পেরেছি, তো তাকে বারবার করে ডাকছে, নিশ্চয়ই লাভ অ্যান্ড রেভার্ড হবে, ফিয়ার অ্যান্ড রেসপেক্টেড ভয়ও পায় না, তাকে ভালোবাসে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কবিতাটা পড়ে। সো আনসার হচ্ছে সি। চলে যাবো 5 প্রশ্নে। হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য লাইন দ্য সিফ হ্যাজ weathered every rack, সিমিলি, মেটাফোর, হাইপারবলি অ্যান্ড হচ্ছে অনোমেটোফোইয়া। তো এখানে এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তো এখানে একটা আনসিনের মধ্যে তো আমি সব কটা তোমাদেরকে বোঝাতে পারবো না, তাও যতটা সম্ভব আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার দেখবে যেখানে আমি ক্র্যাশ কোর্স করিয়েছি, ক্র্যাশ কোর্স বলে একটা
আছে, দেখবে তোমাদের পুরো একটা প্লে লিস্ট আছে, তো ওখানে এই প্রত্যেকটাকে ধরে ধরে এক্সপ্লেন করা আছে, ইংলিশ ক্লাসে গিয়ে দেখতে পাবে। এখান থেকে এইরকম একটা প্রশ্ন কিন্তু শিওরলি তোমাদের আসছে, ধরে রাখো, ঠিক আছে? তো এই প্রত্যেকটা জিনিসকে কোনটাকে কি বলে, সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে, হাইপারবোলি কাকে বলে, অ্যাপোস্ট্রফি কাকে বলে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, তবেই আনসার করতে পারবে। তো এখানে আমি বলে দিচ্ছি আনসারটা, আর কোনটাকে কি একটু আধটু বুঝিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ওই পিডিএফটা যদি, ওই ভিডিওটা যদি দেখো তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দ্য সিফ হ্যাজ ওয়েদার্ড এভরি রেক, তো এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে হাইপারবোলি, এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো একটা একটা যদি বিষয় থেকে আমরা মানে সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাই, ঠিক আছে, হাইপারবোলি মানে একটা কথা থেকে আমি পুরো বিষয়টাকে ভালোভাবে বোঝাতে চাইছি, ঠিক আছে? সিফ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক, এখান থেকে আমি বোঝাতে চাইছি যে যুদ্ধ পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, তো এবং হচ্ছে আমরা মানে যুদ্ধটা শেষ হয়ে গেছে এবং যুদ্ধে অনেকে মারা গেছে, তো এই পুরো বিষয়টা এই একটা সেন্টেন্স দিয়ে বোঝাতে চাইছি। তো আমি যদি বলি যে আমার মানে এমন খিদে পেয়েছে যে আমি একটা ঘোড়াও খেয়ে নিতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি নিশ্চয়ই একটা সত্যি সত্যি ঘোড়া খেয়ে নিতে পারবো না, কিন্তু আমি বলছি মানে এত বড় অর্থে বোঝাচ্ছি। ঠিক সেরকম ভাবে একটা জাহাজের তো আর যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ অনেক অনেক জাহাজ দিয়ে হচ্ছে এবং সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে। তো দ্য সিফ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক বলতে এখানে বোঝাতে চাইছে এত বড় অর্থে শব্দটা ব্যবহার করেছে। যদি এখানে সিমিলি হতো, ঠিক আছে, সিমিলি আর মেটাফোর খুব কাছাকাছি, কারণ হচ্ছে সিমিলিও উপমা বোঝায় এবং মেটাফোরও প্রায় হচ্ছে উপমাকেই বোঝায়। তো সিমিলি অর্থে হচ্ছে তুমি একটা কিছু জিনিসের উপমা দিচ্ছ, মানে ধরো রোজ অ্যাজ রেড অ্যাজ রোজ, ঠিক আছে, গোলাপের মতো লাল, ঠিক আছে, এই যে গোলাপের মতো, কিন্তু সেই কথাটাই সবসময় লাইক অথবা অ্যাজ এই কথাটা থাকবে, এই জিনিসটাকে আমরা সিমিলি বলবো, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা এক্সপ্লেন করা আছে ওই ভিডিওটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, দেখে নিও, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আমরা যাই, 6 নম্বর প্রশ্ন। হ্যাঁ, বেশি অর্থে। Which figure of speech is used in the line oh the bleeding drops of red, hyperbola, metaphor, personification নাকি সাইনেন্ড্রোকি? তো সাইনেন্ড্রোকে বলতে এখানে বোঝাতে যাচ্ছে, দেখো হাইপারবোলাটাও আমাদের বোঝা হয়ে গেল, মেটাফোরও জানি, পার্সোনিফিকেশনও জানি। মেটাফোরের সাথে পার্সোনিফিকেশনের একটু ডিফারেন্স আছে, যেই ডিফারেন্সটা হচ্ছে কি না, আমি ধরো পার্সোনিফিকেশন বলতে আমি একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে পার্সোনিফাই করব, ঠিক আছে, মানে আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, মানে ধরো আমি বললাম যে চাঁদের বুড়ি, ঠিক আছে, তাকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলছি, তো এটা হচ্ছে পার্সোনিফিকেশন, ঠিক আছে? এবং ডিরেক্ট কথা যদি হয় সেইটাকে আমরা বলবো পার্সোনিফিকেশন। ধরো আমি চাঁদের বুড়ি বলছি, কিন্তু চাঁদের বুড়ির সাথে কি আমি ডিরেক্টলি কথা বলছি না, জাস্ট আমি তাকে পার্সোনিফাই করছি। কিন্তু মেটাফোরে যখন পার্সোনিফিকেশন হবে তখন সেটা আমি ডিরেক্টলি কথা বলবো তার সাথে, ঠিক আছে? যাকে পার্সোনিফাই করছি, ধর আমি একটা গাছকে পার্সোনিফাই করছি, গাছের সাথে আমি কথা বলছি, তো এটা হচ্ছে মেটাফোর, ঠিক আছে? আর এখানে যেটা দেওয়া আছে এটার আনসার হচ্ছে ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড বলতে এখানে সাইনেন্ড্রোকি হবে এটা আনসার। কারণ হচ্ছে আমি এখানে কি বোঝাতে চাইছি, একটা মানুষ পুরোপুরিভাবে মারা গেছে, ঠিক আছে, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড, এইটার মাধ্যমে মানে মানে লাল রক্ত, ঠিক আছে, ব্লিডিং ব্লিডিং হয়ে গেছে এবং সেটা রক্তটা লাল, মানে একটা ড্রপের মধ্যে দিয়ে আমি মানুষটা মারা গেছে সেই অর্থটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? না, এটা মেটাফোর হবে না, এই জন্য এটার আনসার হয়ে যাবে সাইনেন্ড্রোকি, ঠিক আছে? তো এই প্রত্যেকটা এক্সপ্লেনেশন তোমরা ওই ভিডিওটাতে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এবার আমরা কিছু পেডাগজির কোশ্চেন করব, আরও একটা আনসিন করব, কিন্তু কিছু পেডাগজি করে নিয়ে তারপরে আবার একটা আনসিন করব। A good teaching learning material TLM can facilitate the teacher to learn a language, help the learners acquire a language, facilitate the teaching learning process, be a source of entertainment. আনসার করো, প্রত্যেকে আনসার করো, এটার আনসার করো।
আ গুড টিচিং লার্নিং মেটেরিয়াল টিএলএম এর কি হওয়া উচিত? একটা টিএলএম এর কি হওয়া উচিত, কি বৈশিষ্ট্য হওয়া উচিত? অবশ্যই ফ্যাসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। তো প্রথম অপশনে যেটা বলেছে ফ্যাসিলিটেট টিচার টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ, মানে টিচারকে একটা ল্যাঙ্গুয়েজকে মানে লার্ন করবে বা শিখবে, সেটা কখনোই, আমি তো আগেই বলেছি তোমাদের, বারবার বলেছি যে টিচার সেন্টার্ড ওয়েতে কিছু হবে না, যা হবে চাইল্ড সেন্টার্ড ওয়েতে। কাজে 1 নম্বর নেগেটিভ সেন্স। হেল্প দ্য লার্নার্স অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে কি টিএলএম ব্যবহার করবে, অন্য কোনো কিছু কাজে নয়, একটা বিষয়ের উপর ফোকাস করে দিয়েছে, কাজেই দুইও হবে না। বি এ সোর্স অফ এন্টারটেনমেন্ট, এখানে পড়াশোনার কথা হচ্ছে, নিশ্চয়ই এন্টারটেনমেন্টের কথা হচ্ছে না। সো আনসার হচ্ছে টিচিং লার্নিং প্রসেসকে ফ্যাসিলিটেট করার জন্য, আরো ভালোভাবে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে সেটা বোঝানোর জন্য টিএলএম ব্যবহার করা। চলে যাবো 8 প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং নট অ্যান অ্যাট্রিবিউট অফ ডিরেক্ট মেথড? এমফাসাইজ অন ওরাল ল্যাঙ্গুয়েজ, ইন্টেন্সিভ স্পিচ প্র্যাকটিস উইথ ট্রেনিং ইন ফোনেটিক্স, emphasize on rules, principles and definition, exclusive use of target language. আনসার করো, প্রত্যেকে আনসার করো। Which of the following not an attribute of direct method? Which of the following not an attribute of direct method? Emphasis on oral language, intensive speech practice with training in phonetics, emphasize on rules and principles and definition, and exclusive use of target language. তো অ্যাট্রিবিউট অফ ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথডের মধ্যে ডিফারেন্স কি? ডিরেক্ট মেথড বা যেটাকে আমরা সূত্র পদ্ধতি বলি, ডিরেক্টলি প্রথমে আমরা রুলস এবং সূত্রগুলো জানবো এবং সেখান থেকে ডেফিনেশন এবং নীতি বা প্রিন্সিপালস এই বিষয়ের মধ্যে দিয়ে আমরা জানবো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ডিরেক্ট মেথড, বা এটাকে টপ ডাউন মেথডও আমরা বলতে পারি, ঠিক আছে। ওরাল ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে স্পিচ প্র্যাকটিস উইথ ট্রেনিং ফোনেটিক্স, এইগুলো হচ্ছে বটম আপ মেথডের মধ্যে পড়ছে, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা? না, এইটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড হবে না, এটাকে আমরা ডিডাকটিভ মেথড হবে, ঠিক আছে। সুনন্দা, তুমি যেটাকে ইন্ডাকটিভ মেথড বলছো ওটা হচ্ছে বটম আপের মধ্যে পড়ছে ইন্ডাকটিভ মেথডটা, আর ডিডাকটিভ মেথডটা হচ্ছে এখানে সূত্র পদ্ধতি বা ডিরেক্ট মেথডের মধ্যে পড়ছে, ঠিক আছে। ডিডাকটিভ মেথডটা টপ ডাউন মেথড। বোঝা গেছে? চলে যাবো আমরা পরের প্রশ্নে। All children begins their schooling in their mother tongue and move on the add at least 2 more languages. This is known as 3 language formula and হচ্ছে mother tongue and multilingualism and হচ্ছে multilingualism as a strategy and language in education policy. আনসার করো। বটম আপ মেথড হচ্ছে টপ ডাউন মেথড, যেটাকে আমরা সূত্র পদ্ধতি বলবো, উপর থেকে নিচের দিকে আমরা যেটা যাব, মানে ধরো প্রথমে একটা কিছু আমি শেখাচ্ছি, সেটা বলতে গিয়ে নট বলেছে, 1 সেকেন্ড দাও। ও সরি 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 সরি, নট বলেছে, অ্যাট্রিবিউট অফ ডিরেক্ট মেথড নট বলেছে, তাহলে এটা অপশনটা ভুল আমি মার্ক করেছি, তাহলে এটা বি হবে। আমি নটটা চোখেই দেখতে পাইনি, এমন অবস্থা, ঠিক আছে। এটা তাহলে ইন্টেন্সিভ স্পিচ প্র্যাকটিস উইথ দ্য ট্রেনিং ফোনেটিক্স, এইটা আনসার হবে, তাহলে এটা হবে না, তাহলে সি হবে না। ডিরেক্ট মেথডের মধ্যে হচ্ছে রুলস অ্যান্ড প্রিন্সিপালস ডেফিনেশন পড়বে, ঠিক আছে। নটটা আছে, সরি আমি দেখতে পাইনি, আমার ফল্ট। তো আনসার এটার বি হবে, ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে বুঝে নেবে, ইন্ডাকটিভ মেথড যেটা, সেটাই হচ্ছে বটম আপ মেথড, যেটায় ধরো তুমি একটা জিনিস শেখাচ্ছ, শেখাতে গিয়ে তুমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছ, এক্সাম্পলের মাধ্যমে আস্তে আস্তে তুমি বর্ণনা দেবে এবং ফাইনালি তুমি ডেফিনেশনে যাবে। তো সেইটাকে আমরা কি মেথড বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে বটম আপ মেথড বা ইন্ডাকটিভ মেথড। আর ডিডাকটিভ মেথড যেটা, সেটা হচ্ছে তোমার টপ ডাউন মেথড বা ডিরেক্ট মেথড। এই মেথডের মাধ্যমে কি হবে না, তুমি হচ্ছে প্রথমে সূত্র বলবে বা প্রথমে তুমি ডেফিনেশন বলবে, সংজ্ঞা বলবে, তারপরে তুমি বর্ণনা দেবে এবং ফাইনালি তুমি কনক্লুশনে আসবে। তো এইটা হয়ে যাচ্ছে টপ ডাউন মেথড। বুঝতে পারলে? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে যাব আমরা।
all children begin their schooling in their mother tongue and move on to add at least two more languages. This is known as three language formula: mother tongue and based multilingualism. Multilingualism as a strategy, language in education policy. Answer করো। এটার আনসার করো। All children begin their schooling in their mother tongue and move on at least two more languages. This is known as কি? এটা কি হবে আনসারটা? মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম না থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? বলতে গেলে যে মাদার টাংকে ইনক্লুড করবে তার কোনো মানে নেই, ঠিক আছে। থ্রি ল্যাঙ্গুয়েজ মানে আমি তিনটে ল্যাঙ্গুয়েজ জানবো, তার মধ্যে মাদার টাং ইনক্লুডেড হতেও পারে নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে মাদার টাং পুরোপুরি হচ্ছে ইনক্লুডেড আছে। সো মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ দ্য কারেক্ট আনসার। 10 প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ ডেভেলপিং স্কিল ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ? টু এক্সপ্লেন দ্য statement, to read various literature form, to use language effectively in various forms in day-to-day life, to write an article on language studies। তাহলে এখানে ডেভেলপিং স্কিল ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, তো স্কিল ডেভেলপ করার জন্য কি করতে হবে? স্কিল ডেভেলপ করার জন্য কি করতে হবে? আনসার করো। অবশ্যই যদি আমি স্কিল ডেভেলপ করতে চাই তাহলে ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি ইন ভেরিয়াস ফর্মস ডে টু ডে লাইফ, মানে আমি ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন ফর্মে ব্যবহার করবো। বাকিগুলোতে দেখো প্রত্যেকটাতে এক একটা বিষয়ের ওপরে ফোকাস করছে, তো পার্টিকুলার একটা বিষয়ের ওপর ফোকাস করলে কখনোই কিন্তু এটা ঠিকঠাক হবে না। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, রিড ভেরিয়াস লিটারেচার ফর্ম, ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, এইগুলো হচ্ছে একটা বিষয়ের উপর ফোকাস করছে। আমরা কখনো একটা বিষয়ের উপর ফোকাস করব না, আমরা একসাথে সমস্ত বিষয়ের উপর ফোকাস করব। টু ইউজ ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি ইন ভেরিয়াস ফর্ম ইন ডে টু ডে লাইফ। চলে যাবো 11 প্রশ্নে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু ইংলিশ টিচিং মিনস ইনফর্মাল অ্যাপ্রোচ, গ্রুপ কম্পিটেন্স, কমিউনিকেটিভ কম্পিটেন্স নাকি কমিউনিকেটিভ অ্যাপিয়ারেন্স? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলতে কি বোঝাতে চাইছে এখানে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ব্যাপারটা কি? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স বোঝাতে চাইছে, ঠিক আছে। মানে আমি কমিউনিকেট করব, একটা মানুষের সাথে কথা বলবো, তোমাদের সাথে কথা বলছি, সেটা তো কমিউনিকেটিভ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স হবে। কম্পিটেন্স বলতে এখানে বোঝাতে চাইছে দুটো মানুষ যখন কথা বলছি, মানে কমিউনিকেশনটা এখানে মাস্ট। ইনফর্মাল অ্যাপ্রোচ মানে কি বলতো? ফর্মাল অ্যাপ্রোচ মানে হচ্ছে তোমার ধরো আমি যে স্পিচ দিচ্ছি বা আমি পড়াচ্ছি, এগুলো আমি ফর্মাল কথা বলছি, কিন্তু নর্মাল আমি যখন বন্ধুর সাথে কথা বলি সেটাকে আমরা ইনফর্মাল। তখন তো তুমি ইয়ার্কি করো, কথা বলো, যেরকম ইচ্ছা মনের ইচ্ছার মতো কথা বলতে পারো, তো এটা হচ্ছে ইনফর্মাল অ্যাপ্রোচ। আর গ্রুপ কম্পিটেন্স মানে হচ্ছে সবাইকার সাথে সবাই কথা বলবে, কিন্তু যেটা কমিউনিকেশন, একটা মানুষের সাথে অন্য মানুষের কথা বলা, দ্যাট ইজ কমিউনিকেটিভ কম্পিটেন্স। সো আনসার হচ্ছে সি। চলে যাব আমরা 12 প্রশ্নে। দ্য ভ্যালু অফ ওয়ার্ড ইন টেক্সট মিনস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ড ইন পার্টিকুলার কন্টেক্সট, নাম্বার অফ ওয়েজ আ ওয়ার্ড ক্যান বি ইউজ, ডিটেকশনারি মিনিং অফ আ ওয়ার্ড, সিগনিফিকেন্স অফ ওয়ার্ড ইন আ পার্টিকুলার কন্টেক্সট। তো ভ্যালু অফ আ ওয়ার্ড ইন টেক্সট, একটা টেক্সটের মধ্যে বা পড়ার মধ্যে একটা ওয়ার্ডের ভ্যালু কি? আনসার করো। আনসার করো। সিগনিফিকেন্স অফ ওয়ার্ক ইনটু কনটেক্সট, আমি বারবার বলেছি কনটেক্সট, যেখানে আমরা কনটেক্সট পাবো সেটাই হচ্ছে কারেক্ট। তো এখানে দুটো জিনিস জায়গায় আমি কনটেক্সট পেয়েছি, একটা হচ্ছে এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য ওয়ার্ড ইন দ্য কনটেক্সট অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড ইন দ্য পার্টিকুলার কনটেক্সট, ঠিক আছে। তো এই দুটোই কারেক্ট, কিন্তু আমরা যদি মোর অ্যাপ্রোপ্রিয়েট দেখি, ঠিক আছে, তো সেই বিষয়টা হচ্ছে আমরা
সেই বিষয়টা হচ্ছে, আমি যদি মোর অ্যাপ্রোপ্রিয়েটটা দেখতে যাই তো সিগনিফিকেন্স মানে ওই যে পার্টিকুলার ওয়ার্ড, ওই ওয়ার্ডটার গুরুত্বটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে, কনটেক্সটের মধ্যে গুরুত্বটা মানে প্রাসঙ্গিক যে গুরুত্ব, কনটেক্সটের বাংলা হচ্ছে প্রাসঙ্গিক বা প্রসঙ্গ, প্রসঙ্গে যা গুরুত্ব, মানে ধরো আমি একটা কথা বলছি, সেই কথা বলার মধ্যে আমি বিভিন্ন রকম ওয়ার্ড লিখেছি, ঠিক আছে, তো এই ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের কি আমি মিনিং জানি, নাও জানতে পারি, কিন্তু কিভাবে ওই সেন্টেন্সে ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি মানেটা করতে পারছি। তাহলে গুরুত্ব, ওই ওয়ার্ডটার হচ্ছে কতটা গুরুত্ব আছে ওই সেন্টেন্সটাতে বা পার্টিকুলার হচ্ছে টেক্সটের মধ্যে, সেটাই হচ্ছে তার ভ্যালিউ। সো আনসার হচ্ছে ডি। চলে যাবো 13 প্রশ্নে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ মোর এফেক্টিভ হোয়েন ইট ড্যাশ ইট ইউজড অ্যাজ দ্য বেসিস অফ ডিসকাসিং গ্রামাটিক্যাল কনসেপ্ট, ইনভলভস রিভিশন ওয়ার্ক বাই টিচার অ্যান্ড স্টুডেন্ট, is preparing situation similar to student, involves mostly self study by student। আনসার করো, প্রত্যেকে আনসার করো। এটার আনসার হচ্ছে সিচুয়েশনস ফ্যামিলিয়ার টু স্টুডেন্ট, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মোর এফেক্টিভ। কখন আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা বেশি এফেক্টিভ হবে, আমি তাড়াতাড়ি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অ্যাকুইজিশন করতে পারবো কখন বলো তো? ধরো একটা শিশু যে বাংলা একটা ফ্যামিলি থেকে মানে বাঙালি ফ্যামিলিতে বিলং করে কিন্তু ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি হয়েছে, আর একটা শিশু বাঙালি ফ্যামিলিতে বিলং করে কিন্তু তার বাবা মা সবসময় ইংলিশে কথা বলে এবং সে ইংলিশ মিডিয়ামে পড়ছে, একজনের বাবা মা বাংলায় কথা বলছে, একজনের বাবা মা ইংলিশে কথা বলছে, তাহলে কোন শিশুটা তাড়াতাড়ি ইংলিশ বলতে শিখবে? যার বাবা মা বাংলা ইংলিশে কথা বলছে সবসময়, অবশ্যই সে ইংলিশ বলতে শিখবে। তো ইজ প্র্যাকটিসড ইন সিচুয়েশনস ফ্যামিলিয়ার টু স্টুডেন্ট, যখন স্টুডেন্টের সমস্ত সিচুয়েশন ফ্যামিলিয়ার হবে তার চারপাশে ওই ল্যাঙ্গুয়েজটা প্রচুর পরিমাণে বলা হবে, ঠিক আছে, তো দ্যাট ইজ হচ্ছে সিচুয়েশন, দ্যাট ইজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা তার জন্য ইয়ে হবে, মানে হেল্পফুল হবে রাদার দ্যান ওই বাংলা বলছে যখন যারা তাদের থেকে। বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। চলে যাবো 14 প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং ডু নট কনস্টিটিউট আ পার্ট অফ ইভ্যালুয়েটিং লিসেনিং কম্প্রিহেনশন, গিভিং ওয়ার্ডস টু স্পেল অ্যান্ড প্রোনাউন্স, গিভিং ডিটেকশন, রিটেলিং স্টোরিজ, রিডিং আ টেক্সট বুক। ডু নট কনস্টিটিউট আ পার্ট অফ ইভ্যালুয়েটিং লিসেনিং কম্প্রিহেনশন মানে একটা জাস্ট কম্প্রিহেনশনকে আমি শুনছি, সেই শোনাটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে না। আনসার করো, গিভিং ওয়ার্ডস টু স্পেল অ্যান্ড প্রোনাউন্স, ডিটেকশন, রিটেলিং স্টোরিজ অ্যান্ড হচ্ছে রিডিং আ টেক্সট বুক। তো এটার আনসার অবশ্যই হবে রিডিং আ টেক্সট বুক, কারণ আমি ওয়ার্ড দিচ্ছি তোমাদেরকে, তোমরা সেটার উচ্চারণ করবে এবং স্পেলিং করবে, ঠিক আছে, সেটা তোমরা শুনছো, এটা শোনার মধ্যে পড়ছে। গিভিং ডিটেকশন, ডিটেক্ট করছি তোমরা শুনছো, এটাও শোনার মধ্যে পড়ছে। স্টোরি বলছি সেটা শুনছো, সেটাও শোনার মধ্যে পড়ছে, কিন্তু রিডিং টেক্সট বুকটা শোনার মধ্যে পড়ছে না, পড়ার মধ্যে পড়ছে। সো আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে বলেছে ডু নট কনস্টিটিউট আ পার্ট অফ ইভ্যালুয়েটিং লিসেনিং কম্প্রিহেনশন। আশা করি বুঝতে পারলে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। ওয়ান অফ দ্য অবজেক্টিভ অফ রেমিডিয়াল ওয়ার্ক ইজ টু হাইলাইট উইক স্টুডেন্টস, আইডেন্টিফাই দ্য কেসেস হু আর ল্যাক ইন স্টাডিজ, spot the weak and punish them, make the weak student aware of their backwardness। তাহলে কি বলেছে? ওয়ান অফ অবজেক্টিভ রেমিডিয়াল টিচিং বা রেমিডিয়াল ওয়ার্কের একটা অবজেক্টিভ কি? তো অবশ্যই আমরা বুঝতে পারছি এটা আইডেন্টিফাই মানে হাইলাইট উইক স্টুডেন্ট, তারপরে কি বলেছে? ওয়ান অফ অবজেক্টিভ অফ রেমিডিয়াল ওয়ার্ক আইডেন্টিফাই দ্য কেসেস হু আর ল্যাক স্টাডিজ, মানে যারা পড়াশোনায় পিছিয়ে আছে তাদেরকে আমরা খুঁজে বার করব এবং তাদেরকেই রেমিডিয়াল টিচিংটা করব, তাই তো? রেমিডিয়াল টিচিং মানে কি? রেমিডিয়াল টিচিং মানে কি বলো তো? যারা পিছিয়ে আছে তাদের সাহায্য করব, সেটাই তো রেমিডিয়াল টিচিং। কোন জায়গায় সমস্যা আছে সেই সমস্যাটাকে খুঁজে বার করব এবং তাদের সাহায্য করব। স্পট উইক অ্যান্ড পানিশ দেম একদম নেগেটিভ সেন্স দিচ্ছে। হাইলাইট উইক স্টুডেন্ট, আমি ক্লাসের মধ্যে গিয়ে চিৎকার করে বলবো যে তোমরা হচ্ছে একদম কিছু বুঝতে পারো না, বাজে স্টুডেন্ট, হাইলাইট করার কথা বলেছে, এটাও তো নেগেটিভ সেন্স দিচ্ছে। মেক দ্য উইক স্টুডেন্ট অ্যাওয়ার দেয়ার ব্যাকওয়ার্ডনেস, তো তাদের সমস্যাগুলো তাদেরকে বলে দেওয়া। তো বলে তারা কি লাভটা আছে? তাদের সমস্যার সমাধান করতে হবে আমাকে, সেটাই তো রেমিডিয়াল ওয়ার্ক, তাই না? আচ্ছা,
এবার আমরা আবার চলে যাব পরের আনসিনটাতে। 16 থেকে আর একটা আনসিন আছে, এক সেকেন্ড দাঁড়াও, আবার ওইটাকে খুলি একবার। তো এখানে একটা বিশাল বড় আনসিন, তাই তো মনে হচ্ছে, হ্যাঁ। তো এখানে কি বলেছে, negotiation at the Paris Peace Conference where complicated United Kingdom, France and Italy fought together as the allied power during the First World War. তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং ইটালি তারা সবাই একত্রে যোগদান করেছিল। দ্য ইউনাইটেড স্টেট এন্টার দ্য ওয়ার ইন এপ্রিল 1917, মনে রাখবে পয়েন্টগুলো, ঠিক আছে। তো as an associated power, while it fought alongside the allies, the United States are not bound to honor pre-existing agreement among the allied power. তাহলে ও এগ্রিমেন্ট করেনি, কে এগ্রিমেন্ট করেনি, ইউনাইটেড স্টেট এগ্রিমেন্ট করেনি অ্যালাইড পাওয়ারের সাথে। অ্যালাইড পাওয়ারের মধ্যে কারা কারা আছে, ফ্রান্স আছে, আর আছে ইটালি, এবং হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে আছে, ঠিক আছে। ইউএস আর ইউকে দুটো কিন্তু আলাদা, ডিফারেন্স মনে রাখবে, ঠিক আছে। দিস এগ্রিমেন্টস ফোকাস অন পোস্ট ওয়ার রিডিস্ট্রিবিউশন অফ টেরিটরিজ, ঠিক আছে। ইউএস প্রেসিডেন্ট উডরো উইলসন স্ট্রংলি অপোজড মেনি অফ দিস arrangement, including Italian demands on the Adriatic, and this often lead to significant disagreement among the big four. তাহলে যতটা পড়লাম তার মধ্যে যদি কোনো কোশ্চেন পাই দেখি, তো চলে যাব কোশ্চেনটাতে। হোয়াট অ্যাঙ্গার্ড এলাইজ, ঠিক আছে, দ্য বলোসেভিক ডিসিশন দ্যাট রেপিউটেড রাশিয়াস আউটস্ট্যান্ডিং ফিনান্সিয়াল ডেপ্ট, দ্য ট্রিটি অফ ভার্সাইলস সাবজেক্টেড জার্মানি টু স্ট্রিক্ট পিউনিটিভ measures, Germans grew to resent harsh condition imposed by the Treaty of Versailles, এবং এটা লাস্টটা তো বোধহয় দেখা যাচ্ছে না, চারের অপশনটায় বোথ 1 and C রয়েছে। তো যেটা বললাম সেটার মধ্যে বোধহয় একটাও আমাদের এখনো পর্যন্ত পড়ার মধ্যে আসেনি। তো আর একবার এখানে এটা ওপেন করে দেখব। ট্রিটি নেগোসিয়েশনস আর অলসো উইকেন্ড বাই অ্যাবসেন্স অফ ইম্পর্টেন্ট নেশনস, রাশিয়া অ্যান্ড ফট অ্যাজ দ্য অ্যালাইজ আনটিল ডিসেম্বর 1917, মানে রাশিয়া ওই যে অ্যালাইড পাওয়ার পর্যন্ত ওটাকে কি করেছে, কতদিন ও ছিল, ডিসেম্বর 1917 পর্যন্ত। হোয়েন ইটস নিউ বলোসেভিক গভর্নমেন্ট উইথড্র ফ্রম দ্য ওয়ার, তারপরে যখন রাশিয়া বলোসেভিক গভর্নমেন্টে চেঞ্জ হয়ে গেল তখন ও উইথড্র করে নিল ওয়ার থেকে। দ্য বলসেভিক ডিসিশনস টু রেপিউডিয়েট দ্য Russia's outstanding financial debt to allies, to publish the text, the secret agreement between the allies and concerning the post-war period angered the allies. তো এখানে ও কি করেছিল, বলোসেভিক গভর্নমেন্ট ওদের ওই ফিনান্সিয়াল ডেপ্টের কারণে বা প্রচুর ধার দেনা ছিল, সেই জন্য ওদের যে এগ্রিমেন্টগুলো ছিল, সিক্রেট এগ্রিমেন্ট, সেইগুলো সবার কাছে পাবলিশ করে দিয়েছিল, এবং এইটা অ্যালাইজের কারণে রাগের কারণ হয়েছে। তো এতক্ষণে আমরা আনসারটা পেয়ে গেলাম, ঠিক আছে। দ্য অ্যালাইড পাওয়ার refused to recognize new Bolshevik government and thus did not invite its representative to the peace conference. তো সেই জন্য অ্যালাইজ পাওয়ার ওদেরকে পিস কনফারেন্সে আর ডাকেনি। দ্য অ্যালাইজ অলসো এক্সক্লুডেড ডিফেন্ডেড সেন্ট্রাল পাওয়ার্স, যারা হেরে গেছিল সেই সেন্ট্রাল পাওয়ারকেও বাদ দিয়ে দিয়েছিল পিস কনফারেন্সে। জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, টার্কি অ্যান্ড বুলগেরিয়া, এদেরকে সবাইকে বাদ দিয়েছিল। According to the French and British wishes, the Treaty of Versailles subjected Germany to strict punitive measures. তো এটাও ছিল ফ্রেঞ্চ আর ব্রিটিশ উইস কি করেছিল, ট্রিটি অফ ভার্সাইলস একটা নতুন সন্ধি করেছিল, এবং এই সন্ধিটা সাবজেক্টেড টু জার্মানি টু স্ট্রিক্ট পিউনিটিভ মেজার্সের জন্য। তাহলে আমরা ফার্স্ট অপশন যেটা পেলাম সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। দ্য ট্রিটি রিকোয়ার্ড নিউ জার্মানস গভর্নমেন্ট টু সারেন্ডার অ্যাপ্রক্সিমেটলি 10% of pre-war territory in the Europe and all its overseas possessions, মানে হচ্ছে
এই ট্রিটির কারণে জার্মান গভর্নরকে তাদের যা কিছু মানে 10% তাদের প্রি ওয়ার টেরিটরি মানে যুদ্ধের আগে তাদের যতটা টেরিটরি ছিল সেই টেরিটরি 10% দিতে হবে, প্লাস যুদ্ধে যতটা পেয়েছে সেইটাও তাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। ইট প্লেস দ্য হারবার সিটি অফ ড্যানজিট দ্য নিউ হচ্ছে নিউ ডান্স্ক অ্যান্ড দ্য Coleridge Saarland under the administration of League of Nations and allowed France to exploit economic resources of the Saarland in 1935। তো তাদেরকে সারল্যান্ড যেটা কোলরিচ একটা জায়গা ছিল সেটাও তাদেরকে দিয়ে দিতে হবে। It limited the German army and navy in size and allowed for the trial of Kaiser Wilhelm II and number of other high ranking জার্মান অফিসিয়ার্স অ্যাজ ওয়ার ক্রিমিনাল। তো হাই র্যাঙ্কিং জার্মান অফিসিয়ার ছিল, তাদেরকে ওয়ার ক্রিমিনাল হিসাবে নিয়ে গেছিল। আন্ডার দ্য টার্মস অফ আর্টিকেল 231 অফ ট্রিটি জার্মানস অ্যাকসেপ্টেড responsibility of the war and liability to pay financial reparation to the allies। তো ফাইনালি ও স্বীকার করে নিয়েছিল যুদ্ধের রেসপন্সিবিলিটি এবং ও যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ যে ফিনান্সিয়াল মানে টাকাটা যেটা দিতে হবে সেটা ও দেবে বলেছিল। দ্য ইন্টার অ্যালাইড কমিশন ডিটারমাইন্ড the amount of presented its finding in 1921। the amount they determined was 132 billion gold rich mark। ঠিক আছে, এত বিলিয়ন দাবি করেছিল, or 32 billion of US dollars অথবা 32 বিলিয়ন US dollars of top of the initial $5 billion payment demanded by the treaty। ঠিক আছে, তো $5 billion তাদের মধ্যে ট্রিটিকে দিতে হবে। জার্মানস গ্রিউ টু রিজেন্ট হার্স কন্ডিশনস ইম্পোজড বাই দ্য ট্রিটি অফ ভার্সাইলস। তো এইখানে হার্স কন্ডিশনে পড়েছিল জার্মানরা এত কি করে টাকা শোধ করবে, সেই জন্য তা এই ভার্সাইলের সন্ধির জন্য। তো এক্ষেত্রে তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে 1. Bolshevik decisions that repudiated Russia's outstanding financial debt। তো একদম কারেক্ট আছে, এরটা আমরা দেখে নিয়েছি। চলে যাবো পরের প্রশ্নে। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট ক্লোজ টু দ্য কারেক্ট অপশন। ইউনাইটেড স্টেট এন্টার দ্য ওয়ার এপ্রিল 1917 অ্যাজ অ্যালাইড পাওয়ার, রাশিয়া ফট অ্যাজ ওয়ান অ্যালাইড আনটিল ডিসেম্বর 1917। তো এটার মধ্যে হচ্ছে এ ফলস আছে কিন্তু বি ট্রু আছে, কারণ এই ডেটটা ভুল আছে। তো ডেটটা আমরা ওখানে গেলেই দেখতে পাবো, আর যাচ্ছি না, তো এটা ভুল আছে। নেক্সট চলে যাবো 18 প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং মোস্ট সিমিলার টু পিউনিটিভ ইন মিনিং। পিউনিটিভ মানে কি? পিউনিটিভ মানে হচ্ছে পানিশমেন্ট, শাস্তি মানেই হচ্ছে পিউনিটিভ। ঠিক আছে, সো আনসার হচ্ছে বি, যা মানে হচ্ছে পিউনিটিভ তাই হচ্ছে পানিশমেন্ট। নেক্সট চলে যাবো আমরা 19 প্রশ্ন। হুইচ পার্ট অফ দ্য স্পিচ আন্ডারলাইন ফলোইং সেন্টেন্স। দ্য অ্যালাইজ অলসো ইনক্লুডেড ডিফিটেড সেন্ট্রাল পাওয়ার। তো তোমাদের যখন আমি ক্র্যাশ কোর্স করিয়েছি সেখানে আমি বলেছিলাম যে এই রকম কোশ্চেন কিন্তু একটা আসবে, এবং সেটাও দিয়েছে ডিফিটেড সেন্ট্রাল পাওয়ার। এখানে সেন্ট্রাল পাওয়ারটা কেমন? ডিফিটেড। সেন্ট্রাল পাওয়ার ইজ আ নাউন, নাউনটাকে মডিফাই করছে হেরে যাওয়া সেন্ট্রাল পাওয়ার অনুযায়ী, তাহলে ডিফিটেডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো তোমরা যারা আজকে আমার ক্লাসে প্রথম জয়েন করলে নতুন, তারা অবশ্যই ক্র্যাশ কোর্সের 15টা ভিডিও একবার দেখে নিও, কারণ খুবই সুন্দরভাবে সমস্ত মানে ইনফরমেশনগুলো কভার করা আছে। পরীক্ষার আগে রিভিশনের জন্য ওই ক্র্যাশ কোর্সের ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ দ্য ইউএস প্রেসিডেন্ট Woodrow Wilson strongly opposed the Treaty of Versailles, the new Bolshevik government, pre-existing agreement along the elite power, none of the above। তো ও কি করেছিল? pre-existing যে এগ্রিমেন্টটা ছিল অ্যালাইড পাওয়ারের সাথে, সেইটার ওপরে ও রেগে গেছিল বা সেইটাকে ও অপোজ করেছিল। নেক্সট 21 প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ নট বিন মেনশন ইন দ্য প্যাসেজ। দ্য নিউ জার্মান গভর্নমেন্ট নিডেড টু সারেন্ডার অ্যাপ্রক্সিমেটলি 10% অফ ইস প্রি ওয়ার টেরিটরি। এটা তো ঠিকই আছে। কোলরিচ সারল্যান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন এটাও ঠিক আছে। জার্মান অ্যাকসেপ্টেড রেসপন্সিবিলিটি অফ দ্য ওয়ার ঠিকই আছে। ইউএস প্রেসিডেন্ট ওয়াজ ফেভার অফ ইটালিয়ান ডিমান্ড অন দ্য
অ্যাড্রিয়াটিক, তো এইটা কিছু সেরকম বলা নেই, সো ডি হচ্ছে এখানে ভুল আছে, বাকি তিনটেই কারেক্ট আছে। চলে যাবো 22-এর প্রশ্নে, হোয়াট ডিড এলাইট ডু দ্য সেন্ট্রাল পাওয়ার্স, কি করেছিল? দে রিজয়েন্ট সেন্ট্রাল পাওয়ার্স, দে এক্সক্লুডেড ডিফিটেড সেন্ট্রাল পাওয়ার্স, সেন্ট্রাল পাওয়ার্স ওয়ার রিপ্রিমেন্ডেড সেন্ট্রাল পাওয়ার্স রাশিয়া আর কোলাবোরেটেড, তো ওরা হচ্ছে ডিফিটেড সেন্ট্রাল পাওয়ারকে এক্সক্লুড করেছিল, ঠিক আছে। সো এটা একদম কারেক্ট, তো আমি যখন পড়েছিলাম তখনই মনে আছে, আশা করি তোমাদেরও মনে আছে। নেক্সট, দ্য অ্যামাউন্ট দে ডিটারমাইন্ড 132 বিলিয়ন গোল্ড রিচ মার্ক অর 32 বিলিয়ন ইউএস ডলার্স on top of the initial 5 billion payment demand by the treaty. What does on top of means here? Excluding addition to envying head. তো এখানে অ্যাকচুয়ালি ইন অ্যাডিশন টু মানে আরও $5 বিলিয়ন এক্সট্রা দিতে হবে, কাকে না ট্রিটিকে, ঠিক এই সরি হ্যাঁ ইয়েকে অ্যালাইড পাওয়ারকে দিতে হবে আরও এক্সট্রা $5 বিলিয়ন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রিকোয়ার্স অনলি, এবার আমরা আরো কিছু কোশ্চেন করে নেবো, ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো করে নেবো। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রিকোয়ার্স অনলি, অনলি বলেছে, ঠিক আছে। acquaintance with grammatical structure of language, smart board for graded vocabulary practice, language laboratory or pronunciation, language rich environment for subconscious language processing, তো প্রসেস, তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে সেটা পুরোপুরি ভাবে সাবকনসিয়াস লার্নিং প্রসেস হবে, ঠিক আছে। মানে আমি নিজে জোর করে শিখবো না, আমাকে হচ্ছে কি করবে না শেখাবে, মানে অটোমেটিক্যালি আমার ওটা শেখা হয়ে যাবে, তো দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট সাবকনসিয়াস লার্নিং প্রসেস। 25 হচ্ছে bilingual children often use words from language which speaking the order, this is called code switching, code mixing, multilingualism, competence level। তো বাইলিঙ্গুয়াল চিলড্রেন যখন তার নিজের ল্যাঙ্গুয়েজ থেকে মানে বাইলিঙ্গুয়ালিজম সে ধরো জানে, ইংলিশ বাংলা দুটোই জানে, তো এবার সে বাংলা বলতে বলতে একটা দুটো ইংলিশের ওয়ার্ড বাংলায় বলছে, তো সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো কোড সুইচিং, ঠিক আছে। বাংলায় কথা বলছি তার সাথে সাথে দু চারটে ইংলিশ ওয়ার্ড আমি অ্যাড করছি, দ্যাট ইজ কোড সুইচিং, আমরাও এরকম কোড সুইচ করে কথাবার্তা বলি। For students to gain language skills from textbook, the textbook learning should correlate with the assessment and achievement lead to using textbook springly and হচ্ছে expose them more literary reading become more cost effective compared to technologically supported course। তো টেক্সট বুকের কি হওয়া উচিত, টু গেইন ল্যাঙ্গুয়েজ স্কিল ফ্রম টেক্সট বুক, দ্য টেক্সট বুক লার্নিং শুড কি হওয়া উচিত, টেক্সট বুক লার্নিংকে এক্সপোজ দেম টু মোর লিটারেসি রিডিং, মানে আমরা আরো বেশি করে সাহিত্য পড়বো, ঠিক আছে। এক্সপোজ দেম টু মোর লিটারেসি লেভেল, তো দ্যাট ইজ আমরা বেশি বেশি করে সাহিত্য পড়বো, এটাই হবে। তো এখানে অ্যাচিভমেন্ট যেখানে থাকবে নেগেটিভ সেন্স দেবে, ঠিক আছে। তো বাকি টেকনোলজিক্যাল যা কিছু আছে নেগেটিভ সেন্স, যেইটা হচ্ছে আমরা টেক্সট বুকটাকে বেশি বেশি করে আরো সাহিত্য পড়বো। Indian learners of English generally suffer from following weakness: inability to understand pronunciation, think they know everything, do not chatting and হচ্ছে do not chatting write email। তো generally suffer from কি জিনিসে suffer করে ইন্ডিয়ানরা, ডু নট চ্যাটিং মানে অ্যাকচুয়ালি সাফার ফ্রম ফলোয়িং উইকনেস, মানে তারা কথা বলে না বা চ্যাট করে না, মানে অ্যাকচুয়ালি জেনারেলি সাফার ফ্রম দ্য ফলোয়িং উইকনেস, তো তারা কথা বলে না। প্রোনাউন্সিয়েশন যারা পারে তারা পারে ঠিকঠাক জানে, দে নো এভরিথিং, এটা তো নেগেটিভ সেন্স দিচ্ছে। রাইট ইমেলস, এটাও লেখে, ইমেলও লেখে কিন্তু চ্যাট করে না, অর্থাৎ হচ্ছে তারা কথা বলে না, একে অপরের সাথে কথা তো বলতে হবে আমাকে। চ্যাট মানে এখানে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুকের চ্যাটিং এর কথা এখানে বলিনি, এখানে চ্যাট বলতে কথা বলা, মানে আমরা আমার চারপাশের মানুষের সাথে কথা বলি না ইংলিশে, সবাই বাংলাতেই কথা বলি, এই সমস্যাটাতেই মেন সমস্যা। টু অ্যাসেস রিডিং
skill, a language teacher should most importantly focus on fluent reading with intonation, use of punctuation mark, reading with proper pronunciation, reading with understanding. Should most importantly focus on, সব থেকে বেশি ফোকাস কিসে করা উচিত? সবকটা জিনিসই ইম্পর্টেন্ট এবং সবকটাই পজিটিভ সেন্স দিচ্ছে, কোন জিনিসের উপর সব থেকে বেশি ফোকাস করা উচিত? সব থেকে বেশি ফোকাস করা উচিত আন্ডারস্ট্যান্ডিং, বোঝার উপরে। ইন্টোনেশন, রিডিং উইথ ইন্টোনেশন, পাংচুয়েশন মার্ক, প্রোনাউন্সিয়েশন অল আর কারেক্ট, বাট আমাকে তো অ্যাকচুয়ালি বুঝতে হবে আমি সমস্ত কিছু ইন্টোনেশন, প্রোনাউন্সিয়েশন এবং হচ্ছে পাংচুয়েশন দিয়ে দিয়ে পড়ছি, কিন্তু আমার কথাগুলো কোনো স্টুডেন্ট বুঝতে পারছে না, তাহলে আমার পড়িয়ে লাভটা কি? রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য বেস্ট ওয়ে। বোঝা গেছে? চলে যাবো আমরা 29 প্রশ্নে। অ্যাকর্ডিং টু দ্য জ্যাপ পিয়াজেট দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফ্রম ড্যাশ টু ড্যাশ স্পিচ, প্রাইভেট টু ইন্ডিভিজুয়ালাইজ, প্রাইভেট টু সোশ্যালাইজ, ইগোসেন্ট্রিক টু সোশ্যালাইজ, সোশ্যালাইজ টু ইগোসেন্ট্রিক। তো এখানে কি হবে? জ্যাপ পিয়াজেটের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি থেকে কিসে যায়? তো জ্যাপ পিয়াজেটের কথা বলেছে, তার মানে এখানে ইগোসেন্ট্রিক হবে, প্রাইভেট হবে না। যদি ভাইগৎস্কি থাকতো তাহলে এখানে প্রাইভেট থেকে সোশ্যালাইজড হতো, ঠিক আছে? আর জ্যাপ পিয়াজেটের কথা বলেছে ইগোসেন্ট্রিক থেকে সোশ্যালাইজ, দুজনেই হচ্ছে সোশ্যাল বিহেভিয়ারের কথা বলেছে, মানে ভাইগৎস্কি এবং পিয়াজেট। কিন্তু একজন প্রাইভেট স্পিচের কথা বলেছে, একজন ইগোসেন্ট্রিজমের কথা বলেছে। সো যখনই আমরা পিয়াজেট দেখবো, দ্যাট উইল বি ইগোসেন্ট্রিক টু সোশ্যালাইজড, অ্যান্ড এখানে যদি ভাইগৎস্কি থাকতো দ্যাট উইল বি প্রাইভেট টু সোশ্যালাইজড। বোঝা গেছে বিষয়টা? চলে যাব 30 প্রশ্নে। গ্রামার ট্রান্সলেশন মেথড ডাজ নট এনকারেজ লার্নিং থ্রু মাদার টাং, গিভ ইম্পর্টেন্স টু গ্রামার, এনহ্যান্স আ স্টুডেন্ট কমিউনিকেটিভ স্কিল, enable a student to use the language fluency. গ্রামার ট্রান্সলেশন মেথড ডাজ নট, কোনটা করে না? কোনটা করে না গ্রামার ট্রান্সলেশন মেথড? যেটা করে না সেটা হলো কমিউনিকেটিভ স্কিলকে বাড়ায় না। লার্নিং থ্রু মাদার টাং এটা ঠিক আছে, ইম্পর্টেন্স টু গ্রামার ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি সব ঠিক আছে, কিন্তু স্টুডেন্টস কমিউনিকেটিভ মানে পরস্পরের সাথে কথা বলা, এই কমিউনিকেশনটাকে কমিয়ে দেয়। আমি যদি ট্রান্সলেট করে বাংলায় করে ফেলি কিছু, বা অন্য ভাষায় যেটাতে আমি মোর ফ্লুয়েন্ট, ঠিক আছে, সেখানে করে ফেলি, তাহলে তো আমি আর ওই ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশনটা করছি না, না? এনহ্যান্স স্টুডেন্ট কমিউনিকেশন স্কিল, এইটা একদমই ভুল আছে, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? তো চলো আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করলাম। যারা নতুন জয়েন করলে, প্রতিদিন দেখতে পাবে বিকাল 4টেয় আমার ক্লাস হয়। তো এক একদিন এক একটা সাবজেক্ট চুজ করা হয়, যেমন আজকে ইংলিশ হলো, কালকে মোস্ট প্রবলি বাংলার হবে, ক্লাস হবে। তো সেখানে পেডাগজি এবং আনসিন দুটোই করানো হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করানো হয় বিকাল 4টে থেকে। প্রত্যেকে অবশ্যই ক্লাসটা দেখবে, যদি ভালো লাগে লাইক করে দিও এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ঠিক আছে? তো এই চ্যানেলে যে মেটেরিয়ালগুলো যেগুলো এখানে পড়ানো হলো সেগুলো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও যদি কম্পিটিটিভ স্টাডিজ উইথ সায়ন্তিকা ঘোষ লিখে সার্চ করো তাহলেও তোমরা টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। আগামীকাল বিকাল 4টেয় আবার দেখা হবে তোমাদের সাথে। টেক কেয়ার অল অফ ইউ।